ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের এই ভিডিওটি গেটওয়ে সার্ভারের উপর ভিত্তি করে তার দ্বিতীয় পর্বের ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করে কিভাবে একটি গেটওয়ে সার্ভার কনফিগার করতে হয় তার প্রসিডিউরটুকু দেখানোর চেষ্টা করব। এর ফলে আপনারা অনায়াসেই আপনাদের অফিসে আপনারা চাইলে একটি গেটওয়ে সার্ভার কনফিগার করে নিতে পারেন। আর তাই আজকের ভিডিওটি কেউ নিশ্চয়ই মিস করবেন না। ও আরেকটি কথা বলতে ভুলে গেলাম, যারা আপনারা এই সিরিজের প্রথম পর্বটি মিস করেছেন তারা অবশ্যই ওই পর্বটি দেখে নেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এবার আমরা আজকের ভিডিওটির মাধ্যমে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমের ভিত্তিতে গেটওয়ে সার্ভার কনফিগারেশন পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। Please do the subscribe and hit the bell icon. ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব একটি সার্ভার অপারেটিং সিস্টেমকে ব্যবহার করে কিভাবে গেটওয়ে সার্ভার কনফিগার করতে হয় তার পদ্ধতিটুকু। তার জন্য আমরা একটি কম্পিউটার নিয়েছি এবং ওই কম্পিউটারটিতে একটি সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি। আর এই ক্ষেত্রে যে সার্ভার অপারেটিং সিস্টেমটি আমরা এখানে ইনস্টল করেছি সেটি হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016। আর এই সার্ভার অপারেটিং সিস্টেমকে ব্যবহার করেই আজকে আমরা গেটওয়ে সার্ভার কনফিগারেশন প্রসেসটুকু দেখে নেওয়ার চেষ্টা করব। আর এক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে একটি গেটওয়ে সার্ভার কনফিগার করতে গেলে অবশ্যই দুটি নিক কার্ড দরকার পড়বে। তাই আমি আগে থেকেই এই কম্পিউটারে দুটি নিক কার্ড লাগিয়ে নিয়েছি। এখন ওই দুটি নিক কার্ডের মধ্যে অবশ্যই আপনাকে দুটি নেটওয়ার্কের ভিত্তিতে আপনার আইপি অ্যাড্রেসটি সেট করে নিতে হবে। আর তাই প্রথমে আমরা এই সার্ভার কম্পিউটারটির মধ্যে আইপি অ্যাড্রেসটি সেট আপ করে নিচ্ছি। আর তার জন্য আমরা এই সার্ভার কম্পিউটারের ডান পাশের কর্নারে একটি ল্যান আইকন দেখতে পাচ্ছি এবং তার উপর মাউস পয়েন্টারটি রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর একটি পপ আপ মেনু দেখব, সেখানের মধ্যে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করব। এর ফলে নতুন একটি উইন্ডো আসবে। আর এই উইন্ডোটি আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি নিক কার্ড আগে থেকেই অ্যাটাচ করা আছে। আর এখন আমরা এই দুটি নিক কার্ডের মধ্যে আইপিটি সেট করে নিতে চাই। তার জন্য আমি চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে ক্লিক করলাম এবং এই দুটি নিক কার্ডকে দুটি নাম দিয়ে দিচ্ছি যাতে আমরা কাজ করার ক্ষেত্রে বুঝতে যেন কষ্ট না হয়। আর এই ক্ষেত্রে আমি ইথার 0কে নাম দিচ্ছি ল্যান 1 এবং ইথার 1কে নাম দিব ল্যান 2। তাই ইথার 1কে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, এরপর রিনেমে ক্লিক করলাম। এর পরবর্তীতে এখানে নাম দিচ্ছি ল্যান -1। একইভাবে আমরা ইথার 1কে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিনেম করে নেব। এরপর ল্যান -2 দিয়ে ক্লিক করলাম। এর ফলে দুটি নামই এখন এই মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। এর পরবর্তীতে আমরা ল্যান 1কে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এরপর প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা চলে আসব ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটিকে সিলেক্ট করে প্রপার্টিস বাটনে ক্লিক করব এবং ল্যান 1-এর ক্ষেত্রে আমরা যে আইপিটি নির্ধারণ করেছি সেই আইপিটি এখানে সেট করে দেব। তার জন্য ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এই সেকশনটিকে সিলেকশন করলাম। এরপর আইপি অ্যাড্রেসটি আমরা সেট করছি। আর এই আইপি অ্যাড্রেসটি দিচ্ছি এর আগের পর্বে যে ডায়াগ্রামের মাধ্যমে আমি আপনাদেরকে গেটওয়ে সার্ভার সম্পর্কে ধারণা দিয়েছিলাম তার উপর ভিত্তি করে। আর সেক্ষেত্রে তার আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.1.1 এবং তার প্রিডিফাইন্ড সাবনেট মাস্ক। এরপর ওকে দিলাম। এবার পুনরায় ক্লোজ বাটনে ক্লিক করে আমি বেরিয়ে আসলাম। এতে করে আমার ল্যান 1-এ আইপি সেটিংটা হয়ে গেল। এরপর পুনরায় আবার ল্যান 2কে সিলেক্ট করে ল্যান 2-র মধ্যে আইপিটি সেট আপ করে নিব। তার জন্য রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলাম। এরপর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটিকে সিলেক্ট করে প্রপার্টিস বাটনে ক্লিক করলাম। একইভাবে আমরা পুনরায় ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস অপশনটি সিলেক্ট করে আইপিটি সেট করে নেব এবং এই ল্যান 2-র আইপিটি ছিল 10.10.0.1। এবার সাবনেট মাস্কটি অটোমেটিক চলে আসলো। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। পুনরায় আমরা ক্লোজ বাটনে ক্লিক করব। এর ফলে আমাদের এই সার্ভার কম্পিউটারটির মধ্যে গেটওয়ে সার্ভার কনফিগার করার ক্ষেত্রে যে দুটি ল্যান কার্ডে যে দুটি ডিফারেন্ট নেটওয়ার্কের আইপি বসানো দরকার ছিল সেটি বসিয়ে নিলাম। এরপর আমরা উইন্ডোটিকে ক্লোজ করে দেব। পুনরায় আবার উইন্ডোটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এই গেটওয়ে সার্ভারটি কনফিগার করার জন্য সার্ভার ম্যানেজারে যাব।
তার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম, এরপর সার্ভার ম্যানেজারে ক্লিক করলাম। এর ফলে আমাদের উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। এই ড্যাশবোর্ডটি আসার পর আমরা এই সার্ভারটিকে গেটওয়ে সার্ভার হিসেবে কনফিগার করার জন্য তার রোলটি ইনস্টল করে নেব। আর তার জন্য আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর একটি মেনু নেমে আসবে। সেই মেনু থেকে আমরা অ্যাড রোলস অ্যান্ড ফিচার এই সেকশনটিতে ক্লিক করব। এর ফলে নতুন আরেকটি উইন্ডো আসলো। এই উইন্ডোটি আসার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। একইভাবে আরেকটি নতুন উইন্ডো আসলো, যে উইন্ডোটি আসার পর এখানে যে অপশনটি সিলেক্টেড অবস্থায় আছে ওটি থাকা অবস্থায় আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে আরও একটি উইন্ডো আসলো, যে উইন্ডোটিতে কোন সার্ভারটিতে আমরা এই গেটওয়ে সার্ভারটি কনফিগার করতে চাইছি সেটি বলছে। সেখানে আমরা DC1কে সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সার্ভার রুলস। এই মুহূর্তে আমরা সিলেকশন করে নেব রিমোট অ্যাক্সেস অপশনটিকে। এটিকে সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। পুনরায় আবার নেক্সট বাটনে ক্লিক করব, আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এবার রাউটিং অপশনটিকে সিলেক্ট করে অ্যাড ফিচার বাটনে ক্লিক করব। এবার পুনরায় নেক্সট বাটনে আবার ক্লিক করব। একইভাবে আবারও নেক্সট বাটনে ক্লিক করব, আবারও নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড এই চেকবক্সটিকে সিলেক্ট করে ইয়েস বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এর ফলে আমাদের গেটওয়ে সার্ভারের জন্য যে রোলটি ইনস্টল হওয়া দরকার সেটি ইনস্টল হতে থাকবে। কিছু সময়ের মধ্যে সেই রোলটি ইনস্টল হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা গেটওয়ে সার্ভারটিকে আমাদের কাজের অনুযায়ী কনফিগার করে নেব। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আমাদের গেটওয়ে সার্ভার হিসাবে কনফিগার করার জন্য যে রোলটি ইনস্টল হওয়া দরকার ছিল সেটি ইনস্টল হয়ে গেল। এরপর আমরা ক্লোজ বাটনে ক্লিক করব। এখন আমরা গেটওয়ে সার্ভার হিসেবে কনফিগার করার জন্য টুলস ক্লিক করব। এর ফলে নতুন একটি মেনু চলে আসবে। এই মেনু থেকে আমরা রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এই সেকশনটিকে ক্লিক করব। এর ফলে নতুন আরেকটি উইন্ডো আসলো। এই উইন্ডোটি আসলে আমরা আমাদের এই সার্ভার কম্পিউটারটির যে নামটি দেখাচ্ছে সেইখানে সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব এবং কনফিগার অ্যান্ড এনেবল রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এটিকে ক্লিক করব। এইটিকে ক্লিক করার পর আমরা নতুন আরেকটি উইন্ডো দেখতে পাবো। ওই উইন্ডোটি আসলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন। সেই অপশন থেকে আমরা কাস্টম কনফিগারেশনে অপশনটিকে সিলেক্ট করব। এর পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের গেটওয়ে সার্ভার হিসেবে কনফিগার করার জন্য এই ল্যান রাউটিং চেকবক্সটিকে সিলেকশন করব এবং এটিকে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে নেক্সট বাটনে ক্লিক করব। পুনরায় আরেকটি উইন্ডো আসলো এবং এই উইন্ডোটি আসলে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এর ফলে একটি নতুন উইন্ডো দেখতে পাবো। সেই উইন্ডোটি আসলে আমরা স্টার্ট সার্ভিস বাটনে ক্লিক করব এবং কিছু সময়ের জন্য সে টোটাল কনফিগারেশনটিকে প্রসেস করে নেবে। এর ফলে আমাদের কনফিগারেশনটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চেক করে নেব যে আমাদের এই সার্ভার অপারেটিং সিস্টেমের ভিত্তিতে যে সার্ভার কম্পিউটারের মধ্যে গেটওয়ে সার্ভার হিসেবে কনফিগার করছি সেটি পরিপূর্ণভাবে কনফিগার হলো কিনা। তার জন্য আমরা নেটওয়ার্ক ইন্টারফেসে যাব এবং এখানে দেখতে পাবো যে আমাদের ল্যান 1 এবং ল্যান 2 এবং দুটি নিক কার্ডই অ্যানেবল অবস্থায় আছে কিনা এবং কানেক্টেড অবস্থায় আছে কিনা। যদি কানেক্টেড এবং অ্যানেবল অবস্থায় থাকে তাহলে আমরা ধরে নিব আমাদের এই সার্ভার কম্পিউটারটি গেটওয়ে সার্ভার হিসেবে কনফিগার হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখব আমাদের একটি ক্লায়েন্ট কম্পিউটার মাধ্যমে ক্লাস সি নেটওয়ার্ক থেকে ক্লাস এ নেটওয়ার্কটিকে কমিউনিকেট করতে পারছে কিনা। আর যদি ক্লাস সি থেকে ক্লাস এ নেটওয়ার্কের সে আইপিটিকে কমিউনিকেট করতে পারে তাহলে আমরা ধরে নেব আমাদের গেটওয়ে সার্ভারটি পরিপূর্ণভাবে কাজ করছে। চলুন তাহলে এবার আমরা একটি ক্লায়েন্ট কম্পিউটারে যাই। এই মুহূর্তে আমরা একটি ক্লায়েন্ট কম্পিউটারে চলে আসলাম এবং এই ক্লায়েন্ট কম্পিউটারটি আমাদের সার্ভারের সাথে কানেক্টেড অবস্থায় আছে। এখন আমরা এই ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে আমাদের গেটওয়ে সার্ভার ভিত্তিতে যে দুটি নেটওয়ার্ক আছে সেই দুটি নেটওয়ার্কের যে কোনো একটি নেটওয়ার্কের আইপিটি সেট করব এবং ওই আইপিটি সেট করার মাধ্যমে এখান থেকে বসে ডিফারেন্ট নেটওয়ার্কের আইপিটিকে কমিউনিকেট করতে পারছি কিনা সেটি চেক করব। তার জন্য আমরা ক্লাস সি নেটওয়ার্কের একটি আইপি আমাদের এই ক্লায়েন্ট কম্পিউটারে সেট আপ করছি। তার জন্য আমরা এই কম্পিউটারের ডান পাশের কর্নারে একটি ল্যান আইকনের উপর রাইট বাটন ক্লিক করব। এরপর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাব। এর ফলে
নতুন একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসলে আমরা চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে ক্লিক করব এবং পুনরায় আরেকটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসার পর আমরা আইপিটি সেট করার জন্য Ether0কে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এরপর প্রপার্টিজ বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটিকে সিলেক্ট করার মাধ্যমে প্রপার্টিজ বাটনে ক্লিক করব এবং ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এই অপশনটি সিলেক্ট করে এই কম্পিউটারটির মধ্যে আমরা ক্লাস সি নেটওয়ার্কের একটি আইপি বসিয়ে দেব। সেই আইপিটি বসাচ্ছি 192.168.1.10। এরপর তার সাবনেট মাস্ক। এরপর আমরা এই ক্লাস সি নেটওয়ার্কের গেটওয়ে সার্ভারের আইপিটি দিচ্ছি, যে আইপিটি আমরা প্রাপ্ত হয়েছে আমাদের একটু আগে যে গেটওয়ে সার্ভারটি কনফিগার করেছি তার মাধ্যমে। আর তার গেটওয়ে অ্যাড্রেসটি হচ্ছে 192.168.1.1। অর্থাৎ এই ক্লাস সি নেটওয়ার্কের আমার গেটওয়ে সার্ভার কর্তৃক যে আইপিটি, ওই আইপিটি হচ্ছে এই ক্লায়েন্ট কম্পিউটারের জন্য গেটওয়ে অ্যাড্রেস। এখন আমরা ওকে বাটনে ক্লিক করব এবং ক্লোজ বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে এই উইন্ডোটি আসলে আমরা ইয়েস বাটনে ক্লিক করে দেব। এর ফলে আমার এই ক্লায়েন্ট কম্পিউটারটি এই মুহূর্তে আমার ক্লাস সি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেল। এবার আমরা এই উইন্ডোগুলোকে ক্লোজ করে দেব। এবার কমান্ড প্রম্পটে যাব আমরা। তার জন্য আমরা কমান্ড প্রম্পটে যাওয়ার জন্য সিএমডি লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর কমান্ড প্রম্পটটি চলে আসলো। এখানে আসার পর আমরা পিং করছি, পিং স্পেস ক্লাস এ নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেসটিকে 10.10.0.1 এই আইপিটি লিখে এন্টার দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাস সি নেটওয়ার্ক থেকে ক্লাস এ নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেসটিকে আমরা পিং করে পাচ্ছি। এতে করে আমরা বুঝতে পারলাম আমাদের এই ক্লায়েন্ট কম্পিউটারটির মাধ্যমে আমরা আমাদের গেটওয়ে সার্ভারকে ব্যবহার করে ক্লাস এ নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারছি। আশা করি ভিউয়ার্স এই গেটওয়ে সার্ভার কনফিগারেশন পদ্ধতিটুকু আপনারা অনায়াসেই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই অনায়াসেই গেটওয়ে সার্ভারটি কনফিগার করে নিতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু উপকারে আসে তাহলে আমরা নিজেদেরকে সার্থক মনে করব। পরিশেষে বলবো, যারা আপনারা টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.